সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। আজকের দিনটা শুক্রবার এবং পুরো সপ্তাহ জুড়ে অপেক্ষা করতে থাকি যে কবে এই দিনটা আসবে এবং লেডিস ক্লাবের আড্ডায় আমরা মেতে উঠব। তবে সারা সপ্তাহ যখন এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি, নানান রকম ব্যস্ততায় আমাদের সময় কাটে এবং পুরো সপ্তাহ জুড়ে আমরা নিজেদের কাজের অঙ্গনে নিজেদের যে প্যাশন আছে সেটাকে ফলো করে যেভাবে নিজেকে ব্যস্ত রাখতে চাই সেভাবেই আসলে রাখার চেষ্টা করি। অনেকে মনে করেন ব্যস্ততা আসলে ভীষণ কড়া বলতে পারা যায়, একটুখানি অন্যরকম, কিন্তু যখন জীবনে ব্যস্ততা থাকে না তখন কিন্তু দেখবেন যে জীবনটা একেবারেই ভালো লাগছে না, কেমন যেন একদম মুষড়ে পড়েছে এমন লাগতে পারে। সেই কারণেই ব্যস্ততায় ভরপুর যে সময়টা, সেই সময়টা যে একটা আশীর্বাদের মতো জীবনে আসে, সেই ব্যাপারটাকে উদযাপন করতেই আজকের বিষয় আমরা লেডিস ক্লাবে রেখেছি ব্যস্ততায় ভরপুর। এবং আমাদের সাথে তিনজন বন্ধু আছেন যারা কিনা পুরো সপ্তাহ জুড়ে সারাক্ষণ ব্যস্ত থাকেন, আপনাদের জীবনে রাঙাতে তারা কাজ করেন, আমাদের শহরটাকে সাজাতে তারা কাজ করেন, আপনাদের সৌন্দর্য বাড়াতে তারা কাজ করেন। এমনই তিনজন মানুষ আছেন আমাদের সাথে, চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। শুরুতে আমাদের সাথে আছেন সাইদা আক্তার মোমো আপু, তিনি প্রধান স্থপতি মাতৃকের। আপু অনেক অনেক স্বাগত জানাই। ধন্যবাদ। তার পাশেই আছেন মৌসুমী পারভিন, তিনি একজন উদ্যোক্তা, ঘাসফুল.com থেকে এসেছেন। আপু স্বাগত জানাই। ধন্যবাদ। এবং তার পাশে আরেকজন স্থপতি আছেন আমাদের সাথে, কাজী শামিমা শারমিন, তিনিও প্রধান স্থপতি নীর নাগাদের। অনেক অনেক স্বাগত। ধন্যবাদ আহনা, চমৎকার উদ্যোগ তোমাদের। থ্যাংক ইউ আপু। মোমো আপুর কাছ থেকেই শুনতে চাই আপু, লেডিস ক্লাবে বরাবরই আমরা আসলে কাজকর্মের কথাও আবার আড্ডার ছলে বলি, আমরা একটু আড্ডা দিতেই চাই। সারা সপ্তাহ তো ব্যস্ত ছিলেন এবং খুব ব্যস্ত থাকা হয় আমি জানি, তো কিভাবে সময় যাচ্ছে এবং কেমন এনজয় করেন আপনি স্থপতি জীবনটা? এটা সত্যি কথা যে স্থাপত্য খুব রঙিন, স্থপতি জীবনটা অনেক কালারফুল এবং একটু চ্যালেঞ্জিংও। তো সত্যি কথা বলতে গেলে আমি ভীষণভাবে আমার ব্যস্ততা এনজয় করি, সেটা ছোটোখাটো কাজ থেকে আমার স্থাপনা সহ সব কিছুতেই এনজয় করি। আর ব্যস্ততা তো থাকছেই, যেটা তুমি বললে সারা সপ্তাহের ব্যস্ততা। তো যখন কাজের মধ্যে আনন্দ খুঁজে পাওয়া যায় তখন ব্যস্ততাটাই একটা আনন্দদায়ক একটা ঘটনা হয়ে যায়। ওই যে যখন আমরা নিজের কাজকে ভালোবাসি তখন আসলে কাজটা আর অতটা কষ্ট দেয় না, এমনটাই কি মৌসুমী আপুর সাথেও হয়? হ্যাঁ, সেটা তো স্বাভাবিক। মোমো আপু যেটা বললো যে যার যে নিজস্ব কাজ, সেই কাজের মধ্যে যদি আনন্দ না থাকে তাহলে পরে ব্যস্ততাটাও কিন্তু অতটা থাকে না। যখনই ওইটা আনন্দদায়ক হবে ব্যস্ততাটাও ভরপুর হয়ে যাবে এবং ব্যস্ততাকে মানে কি বলবো যে উপলব্ধি করা যায় কাজের মধ্য দিয়ে। আমি জানতে চাই যে ঘাসফুল.com যখন আপনি শুরু করলেন তখন হলো তার আগে অন্য কিছুতে ব্যস্ত ছিলেন নাকি অবসর থেকে ঘাসফুল.com এর কথা মাথায় আসলো? অবসর ঠিক না, আমি দীর্ঘ আসলে এনজিও সেক্টরে 20 বছর চাকরি করছি। আচ্ছা, বাহ। সেখানে ট্রেনিং ডিভিশনে ছিলাম। তো চাকরি করার পরে হঠাৎ করে যে কোনো কারণে, পারিবারিক কারণে, আমার বাচ্চার কারণে আমার চাকরিটা স্বইচ্ছায় মানে ছেড়ে দেওয়া লাগলো 2020-এ। তো এনজিও সেক্টরে এত বেশি 20 বছর আমি সারা বাংলাদেশে মানে কাজ করেছি, মানে জার্নির উপরে প্লাস ট্রেনিং ডিভিশনে ব্যস্ততায় কেটেছে যে চাকরি ছাড়ার পরে আসলে চিন্তাই করতে পারি না যে ঘরে আমি শুধু ওই বাচ্চাকে স্কুলে নিয়ে আসবো আর রান্না করবো। কাজের মানুষ আসলে কখনোই কাজ ছাড়া থাকতে পারে না, কিছু নিয়ে আমার থাকতেই হবে। তো এই চাকরি ছাড়ার সময় মানে কিছুদিন আগে থেকে যখনই বুঝতে পারছিলাম যে ছাড়তে হবে আমাকে, তখন থেকেই আসলে যে এমন একটা জিনিসকে বেছে নিতে চাচ্ছিলাম যে আমি যেন বাসাতেও সংসার বাচ্চাকে সময় দিতে পারি, প্লাস আমি কাজটাকে নিয়েও ব্যস্ততায় আমার দিন কাটে। তখনও 2020 সাল করোনার সময় অনলাইন ই-কমার্স মানে কি বলবো যে একটা বাংলাদেশে একটা বিপ্লব ঘটে যায়। হ্যাঁ, তখনই আসলে এই ঘাসফুল.com এর মানে কি বলবো যে তৈরি করা, ঘরে তৈরি, একেবারেই নিজের হাতে বোনদের সহযোগিতায়, এই নিয়েই আছি আসলে গত 5 বছর। 5 বছর হয়ে গেছে। 5 বছর হয়ে যাচ্ছে। আমি শারমিন আপুর কাছে আসতে চাই। আপু কেমন সময় কাটছে এবং স্থপতি জীবনটা আসলে কিভাবে শুরু হলো সেটা একটু শুনি আপনার কাছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার স্থাপত্য প্রথম থেকে জীবন থেকে শুরু করার ইচ্ছা। আমি বলবো যে আমি যখন প্লেতে পড়তাম স্কুলে, তখন যখন আমরা লেগো দিয়ে খেলতাম তখন একদিন আমি একটা সুইমিং পুল বানিয়েছিলাম। তো আমার টিচার বলেছেন, তুমি কি তাহলে আর্কিটেক্ট হবে? আর্কিটেক্ট কি? আর্কিটেক্ট জিনিস তৈরি করে, ডিজাইন করে। ওই যে আমার মাথায় ঢুকেছে যে না আমি একটা কিছু তৈরি করব। এবং এই যে খেলা, এই যে চ্যালেঞ্জ, আমার কাছে আমার পেশাটা সিলেকশন করে, পরবর্তীতে যে সিলেকশন করেছি সেটার একটাই কারণ যে আমার প্রত্যেকটা কাজই কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা আজকে একটা বাড়ি বানাচ্ছি, আরেকটা বাড়ি কখনোই মিলবে না, একই রকম হবে না। প্রত্যেকটা জিনিসই আমাদের একটা শিল্পে একটা থাকে এবং এটা
আপনার জন্য যখন আমরা তৈরি করছি তখন আপনার ব্যক্তিত্ব, আপনার চিন্তা, আপনার ঘর আপনার মতো করে এই যে চ্যালেঞ্জগুলো আমরা নিচ্ছি এবং এগুলো যখন তৈরি হচ্ছে এগুলো কিন্তু আমাদের ব্রেন চাইল্ড বলি আমরা, এবং আমাদের ইমোশনগুলো এক একটার সঙ্গে তৈরি হয়ে যায়। এই ইমোশনের যে গাথা, যে গল্প, এটার যে শান্তিটা এটা তৈরি করার পরে হ্যাঁ যে একটা দেখেন, এবং সেই জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি বাস্তবে উঁচু করে, সেই যে অনুভূতিটা, এই অনুভূতিটার কারণেই আমার এই পেশাটা সিলেক্ট করা। বাহ, চমৎকার। মোমো আপুর ভাবনাটাও একটু শুনি, আপু শুরু করলেন কিভাবে, আপনারও কিরকম ছোটবেলা থেকে প্ল্যানিং ছিল? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে খুব ছোটবেলায় স্থাপত্যর ব্যাপারে ধারণা ছিল না, কিন্তু ইচ্ছা ছিল এন্টারপ্রেনারশিপ বা উদ্যোক্তামূলক, এবং তার সেটা সৃষ্টিশীল কিছুর সাথে হতে হবে। তো যখন ধীরে ধীরে বড় হলাম এবং স্থাপত্য বিদ্যা সম্পর্কে জানলাম, যেটা কিনা আর্কিটেকচার এমন একটা জায়গা যে আমার একটা ক্রিয়েটিভকে একটা ক্রিয়েটিভিটিকে প্রোডাক্টিভিটিতে ট্রান্সফার করার একটা দারুণ মাধ্যম। তো ভর্তি হয়ে গেলাম। আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি স্থাপত্য ডিসিপ্লিনে। তো সেখানে পড়তে পড়তেই এই আস্তে আস্তে কিন্তু স্থাপত্যের দিকে ভালোবাসাটা আরও বাড়লো। যত জানলাম তত ভালোবাসতে শুরু করলাম, এবং স্থাপতি হয়ে যাওয়ার পর মূল আসলে মানে আসল কি বলবো চার্ম, যেটা আসল আকর্ষণ জায়গাটা আমি যখন দেখলাম যে আমি ডিজাইন করছি, চিন্তা করছি, একজনের ভাবনা, একজনের প্রয়োজন, সেটাকে তৈরি করে ফেলছে এবং এটা দাঁড়িয়ে গেল একটা প্রজেক্ট। তো এটা একটা ভীষণ রকম একটা ভালো লাগে, একটা নেশার মতো ফিলিং থাকে, দারুণ দারুণ একটা সৃষ্টিশীলতার যে একটা ভালো লাগা, সেটা যখন একবার পেয়ে বসলো তখন আর মানে থেমে থাকার আর কোনো জায়গা থাকলো না। তো তখন থেকেই এই চলছে আর্কিটেকচার। বাহ, খুবই ভালো। এবং আপনার যে আরো অনেক সেক্টরে আনাগোনা আছে সেটা আমরা জানি, সেটা আমরা আড্ডার ছলে সামনের দিকে আগাবো এবং শুনবো। আমি জানতে চাই আপুর কাছে, মৌসুমী আপুর কাছে, যে ঘাস ফুলে আসলে কি কি নিয়ে পুরো আয়োজনটা করা হলো, ঘাস ফুলটাকে সাজিয়েছেন কি কি দিয়ে? আচ্ছা, ঘাস ফুলটাকে প্রথমে আমি একটু বলি ঘাস ফুল নিয়ে কথা, যে অনেকেই জিজ্ঞাসা করে যে পোশাকেরই কিন্তু নাম ঘাসফুল কেন, ঘাসফুল তার সাথে আবার .com আছে। তো প্রথম যখন তৈরি করলাম তখন এরকম একটা ধারণা নিয়ে যে ঘাসফুল হচ্ছে একেবারে মাটির সাথে রিলেটেড, মানে মাটির গন্ধ, সোদা গন্ধটা ঘাসফুলে থাকে। আর বর্তমান যুগ হচ্ছে অনলাইন যুগ, অর্থাৎ .com এর যুগ। দুইটাকে মিলায়ে নামটা সিলেক্ট করা, যে মানে আমার নিজের যে ফিলিংস, সেই ফিলিংসে। তো প্রথম হচ্ছে শাড়ির প্রতি খুবই ছোটবেলা থেকে একটা ন্যাক আছে, এবং ট্রেনিং ডিভিশনে যখন কাজ করতাম তখন টোটালি আসলে শাড়ি পরা লাগতো সবসময়। আর জুনিয়র ছিলাম, ইউনিভার্সিটি থেকে কেবল বের হয়েছি, মানে সিনিয়রদের ট্রেনিং দিতাম, মানুষটা আমি জুনিয়র, অটোমেটিক তখন শাড়ি পরলে আর একটু সিনিয়র দেখা যায়। তো এই শাড়ির প্রতি ভালোবাসা। আর আমার আম্মা হলো হেডমিস্ট্রেস ছিলেন, ওনাকে চিরকাল দেখছি যে টাঙ্গাইল শাড়ি পরা, মানে একটা শাড়ির যে ব্যাপারটা টাঙ্গাইলের। আর বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে যে শাড়ির দেখাগুলোও খুব কাছ থেকে দেখলাম, দেখার পরে তখনও চিন্তা করছি যে কখনো যদি চাকরি ছাড়ি এগুলা নিয়ে কিছু একটা করব। আবার আমার বড় বোনটাও, ওর নিজস্ব যশোরের সমিতি আছে, প্রায় 40-50টা মেয়ে কাজ করতো, ওইটাও একটা দেখছি, মানে সব কিছুর প্রভাবে আসলে এটা। তা তখন আমি প্রথম শাড়ি নিয়েই কাজ শুরু করছি 2020 সালে। এবং এখানেই বলি সবার আপনাদের সামনে যে মাত্র 5,000 টাকা দিয়ে টাঙ্গাইল শাড়ি দিয়েই কিন্তু আমার শুরু হওয়া। তারপরে আস্তে আস্তে এখন যেরকম আমার লাখ টাকার উপরে আমার স্টকেই আছে, তারপরে তো বাদ দিলাম। যাই হোক, যতটুকু ছোট, এটাই মানে অনেকেই ভাবেন যে আমার কাছে আসলে হয়তো 10,000 টাকা আছে, আমি কিভাবে কাজ শুরু করব, বা অনেকে ভাবেন আমার কাছে তো আসলে মানে অনেকেই উদ্যোগ জীবনটা আসলে শুরু করতেই ভয় পান যে ওই ক্যাশ ফ্লোটা না থাকলে হয়তো করা যায় না। কিন্তু আপনি এসেছেন এবং আরো অনেক উদ্যোক্তা আপুদের সাথে আমার কথা হয়েছে, অনেকেই আসলে ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করে তারা এখন লাখ লাখ টাকা, কোটির কাছাকাছি চলে যাওয়া ব্যবসাও করছেন। তো সেটা আসলে এনকারেজিং যে আপনারা এসে যখন এত বড় প্ল্যাটফর্মে এসে বলেন, তখন আমার মনে হয় যে যারা দেখছেন তারাও আসলে সাহস পান যে না, আসলে আমিও পারবো করতে। এই সেক্টরে আসলে ধৈর্য থাকতে হবে। মানে যদি আমি মনে করি যে না 2 মাস 3 মাস 6 মাসের মধ্যে আমি একেবারে মানে বিশাল আবার রেজাল্ট না পেয়ে কিন্তু কনসিস্টেন্সিটা ছেড়ে দেন, ওনারা ভাবেন যে না আমার মনে হয় ব্যবসা আর চলবে না, তাহলে ছেড়ে দেয়, এরকম অনেকে ভাবেন। আস্তে হবে, ধৈর্য ধরে থাকলে হবে। তা আমি প্রথমে আপনি যেটা জিজ্ঞাসা করলেন যে শাড়ি দিয়ে আরম্ভ, তারপরে দেখলাম যে আস্তে আস্তে ক্রেতাদের চাহিদা, মানে পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব 3 পিস আনো না কেন, তো 6 মাস পরে 3 পিস যোগ করলাম। আবার অনেকে পুরুষরা বলে যে শুধু মেয়েদের জিনিসই বিক্রি করো, হ্যাঁ বন্ধুরা কলিগরা বলতো যে তখন পাঞ্জাবি অ্যাড করলাম। এরকম করে অ্যাড করতে করতে এখন ধরেন গহনা আছে।
তারপরে আপনার রিসেন্টলি এই ৩-৪ মাস হয়েছে আবার ইম্পোর্টেড কিছু পণ্য হচ্ছে করছি, যেরকম ক্রিম, ফেস ওয়াশ, তারপরে জুতা, ব্যাগ বাইরে থেকে এই জাতীয় জিনিস আস্তে আস্তে চেষ্টা করছি আপা, মানে সবকিছু মিলাই এগিয়ে যাওয়া। চমৎকার। এখন ঘাসফুল.com কিন্তু একটা ওয়েবসাইটের মতো, এবং একটা ওয়েবসাইটে যখন আমরা যাই আমরা চাই যে আমরা এক ছাদের নিচে সব পেয়ে যাব। ওয়েবসাইটে সবকিছু করছি কিন্তু এখন ওইভাবে আসলে হবে। আমি অলরেডি
বিরতির পরে আরও একবার ফিরে আসলাম এবং এসে একটা কথা মনে পড়ছিল, হেনরি ডেভিড থরো, ওনার একটা কথা, সেটা হলো যে ইট ইজ নট এনাফ টু বি বিজি অ্যান্ড সো বিজি থাকে, অর্থাৎ পিঁপড়ারাও ব্যস্ত থাকে, কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা যে আমরা কি নিয়ে আসলে ব্যস্ত আছি, ব্যস্ততাটা আসলে কি নিয়ে। অনেকে বিনা কারণে ব্যস্ত থাকেন, অনেকে আসলে ভীষণ গুরুত্বপূর্ণ কাজ করেন, তবে ব্যস্ততাটা যদি বুঝে ম্যানেজ করা যায় তাহলে নাকি ব্যস্ততা থেকে চমৎকার চমৎকার জিনিসপত্র আসে। তো সেগুলো নিয়ে আসলে কথাবার্তা হচ্ছে এবং চমৎকার অনেক জীবনের গল্প তো আসলে আছেই। আমি মোমো আপুর কাছে জানতে চাই যে স্থপতি জীবনের বাইরেও আমাদের আরেকটা জীবন থাকে এবং ব্যস্ততা আসলে সবসময়ই আছে। কখনো পারিবারিক ব্যস্ততা আছে, কখনো দেখা যায় যে কাজের ব্যস্ততা থেকে বেরিয়ে নিজেকে অন্য কিছুতে রাখাও তো এক ধরনের ব্যস্ততা। তো সেই ক্ষেত্রে আমি জানতে চাই যে কোন ব্যস্ত সময়টা আপনার ভীষণ প্রিয়? আচ্ছা, হ্যাঁ, এটা ঠিক বলেছো। ব্যস্ত সময়গুলোর ভেতরেও তো কিছু আছে যেটা পছন্দের ব্যস্ততা। তো পছন্দের ব্যস্ততা হচ্ছে আমার বাচ্চা দুজন, একজন 8 একজন 4। তো পছন্দের ব্যস্ততা হচ্ছে ওরা যখন অনেক দুষ্টামি করে ওইটাকে ম্যানেজ করা, কন্ট্রোল করার যে ব্যস্ততাটা থাকে সেটা খুব পছন্দের ব্যস্ততা। এটা রি-এনার্জাইজড করে আমাকে অনেক বেশি। আর তার সাথে আমি খুব ছোটবেলা থেকে বাসা গোছাতে পছন্দ করি, হয়তো আর্কিটেকচারের সাথেও এটা রিলেটেড কিছু। তো যখন সেটা থেকেও হয়তো আপনার আর্কিটেকচার হয়ে ওঠার একটা চেষ্টা ছিল, আমি জানি না, হয়তো সাবকনশিয়াস মাইন্ডে ছিল। তো আমার নিজের বাসা গোছানোর ব্যস্ততাটাও আমার খুব পছন্দ। বাসার জিনিসপত্র ঠিকঠাক করা, গাছে পানি টানি দেওয়া, এই যে ব্যস্ততাটা থাকে এটা আমার খুব প্রিয়। আর প্রফেশনাল ব্যস্ততা তো সেটা আসলে একটা প্যাশনেট জায়গা, যেখানে একটা খুব কাজ আমার খুব সামনেই কাজটা জমা, আমাকে দিতে হবে, সাবমিশন করতে হবে, বা সাইটে ড্রয়িং খুব দরকার, বসে আছে মিস্ত্রিরা, এরকম। আর যেহেতু আমি মূলত আসলে গ্রিন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি, তো প্রোডাকশন ধরার জন্য ওদের বিল্ডিং কমপ্লিশনের একটা টার্গেট থাকে, তো আমাদের টাইম লাইনটা খুব মেনটেন করতে হয়। তো ওই যে সাবমিশন রিলেটেড একটা ব্যস্ততা আছে যে আজকে সারা রাত কাজ করতে হবে, তো এটাও আমি খুব এনজয় করি। বাহ, তাহলে ওই যে ডেডলাইন আপনার পছন্দ? ডেডলাইন আমার পছন্দ। বাহ, চমৎকার। তো আমরা ডেডলাইনে খুব নার্ভাস হয়ে যাই, যেমন ডেডলাইন আমি পছন্দ করি না। তারপরে ওই যে একটা অদ্ভুত কথা আছে, জানি না এটা টেলিভিশনে বলা যায় কিনা, যে ওস্তাদের মায়ের হইলো শেষ রাতে, এরকম একটা বিষয়। তো দেখা যায় যে একদম শেষ দিনে পরীক্ষার আগের রাতে যে পড়াটা হয় বা ডেডলাইনের আগের রাতে যে কাজটা হয়, অতখানি স্পিডি কাজ আসলে কখনো হয় না। একদমই তাই। সেরকমই ডেডলাইনে ভরপুর তো আসলে মৌসুমী আপুর জীবনেও আছে, যেমন মাঝে মাঝে একদম বিশাল বড় একটা অর্ডার চলে আসে, তাই না? তো সেই অর্ডারটা কমপ্লিট করতে অনেক কষ্ট হয়ে যায়। হ্যাঁ, কষ্ট তো হয়ই। তারপরে আমি আবার মাঝে মাঝে কিন্তু মেলা করি, বিভিন্ন জায়গায় মেলায় অ্যাটেন্ড করি। তো এই মেলার যে ব্যস্ততাটা, এটা মানে কষ্ট লাগে, খুবই কষ্ট। গুছাই টুছাই নিয়ে সেই জায়গায় যাওয়া, 2 দিন 3 দিনের মেলা, সারাটা দিন। হ্যাঁ, একবার যে সাজানো, আবার তুলে রেখে আসা, এবং সারা দিন প্রোডাক্ট দেখানো। হ্যাঁ, প্রোডাক্ট। কিন্তু এই ব্যস্ততার মধ্যে একটা সুখ আছে, সেটা হচ্ছে কি যে একজন মানে এই হিসেবে ক্রেতার সরাসরি কিন্তু একটা কি বলবো, এটা মূল্যায়ন পাওয়া যায়। মানে আমার প্রোডাক্ট বা আমার কিছু তার কাছে ভালো লাগছে কিনা, তারা কিনছে কিনা, এটা একটা মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন দেয়, যে সরাসরি ক্রেতার সাথে একটা যোগাযোগ, যেটা কমিউনিকেশন, যেটা অনলাইনে কিন্তু ওইভাবে আমি পাই না। কিন্তু মেলাতে এই ব্যস্ততা, যেটা সংসারের ছেলে মেয়ে, আমার একটাই মেয়ের সাথে ব্যস্ততা তো সারাদিনই গল্প চলছে, সারাদিনই ঝগড়াঝাটি চলছে, দুইজনে চলছে এই ব্যস্ততার সাথে ওই ইসের। তারপর ধরেন একটা প্রোডাক্ট, আমি যেরকম ব্লকের শাড়িগুলো তৈরি করি নিজেই, কারণ রিসেলার শুধু হইলে তো হবে না, উদ্যোক্তা হতে গেলে নিজস্ব প্রোডাক্ট কিছু থাকা লাগে। তো সেই ক্ষেত্রে একটা শাড়ি তৈরি করা হচ্ছে যখন, বা 5টা শাড়ি নিয়ে কারিগরকে একসাথে 5টা ডিজাইন তুলে নিয়ে আসলাম, তখন ওই প্রথম কথার মতন যে মেন্টালি যে একটা মানে ভালো লাগা নতুন সৃষ্টির ক্ষেত্রে, আপা যেরকম বললো, তো সেই ভালো লাগাটা যেরকম থাকে ব্যস্ততার সাথে, কিন্তু ওই ওস্তাদের মায়ের শেষ সাথে সেই যদি সেটা সঙ্গে সঙ্গে সেল হয়ে যায়, মনে হয় যে না, মারটা ঠিক মতনই পারা গেল। ঠিক আছে, চমৎকার। স্বামী আপুর কাছে আসতে চাই। আপা, আপনিও কি ডেডলাইন ভালোবাসেন? বলতে পারেন, তবে আসলে বোধহয় আমরা এটাতে অভ্যস্ত হয়ে গেছি চ্যালেঞ্জে। তবে আমার ব্যস্ততার বাইরে, মানে আপনি যেটা প্রশ্ন করছিলেন যে আর্কিটেকচার বাইরে আমরা যেটা বলবো আরেকটা জীবন, তো যেটা হয় কি, আমার নিজের অভিজ্ঞতা, আমার আম্মা যেমন অনেক অল্প বয়সে মারা গেছেন, তো আমি যেটা অনুভব করেছি যে সময় না করলে ভালো লাগে না।
আমি যে চাটাই ছোটবেলায় খেতাম যে চিনি দিয়ে, আজকে সেই চিনি পছন্দ করব না। তো আমরা অনেক সময় আম্মারা বলতেন যে তোমরা বড় হও তারপরে করবো, তো বড় হওয়ার জন্য অপেক্ষা করলে আসলে হবে না, সময়টা করতে হবে। তো আমার জীবনে যে স্বপ্নটা ছিল পৃথিবী দেখা, খুব ছোটবেলায় আমি ভাবতাম যে আমি কি সারা পৃথিবী দেখতে পারবো। বিশেষ করে আমার একটু বাউল টাইপের জিনিস ভালো লাগে, যে আমি রাস্তা ঘুরবো, দেখবো। কিন্তু আমি জীবনে ভেবেছিলাম এটা সম্ভব না, কিন্তু একটা জীবনে এসে আমি মনে হয় আমি পেরেছি জিনিসটা করতে, যে সোলো ট্রাভেল, পৃথিবীর বিভিন্ন জায়গায় যাওয়া। এই যে আমি যে কাজটা করি, সেই কাজটা করে আমি বছরে একটা টাকা জমানোর চেষ্টা করি, এবং সেই হিসেবে আমি পৃথিবীর বিভিন্ন দেশে, কখনো বান্ধবীদের নিয়ে 2-3 জন মিলে গ্রুপ করে, বেশিরভাগই স্থপতিরা, হ্যাঁ, আবার কখনো একেবারে একা। তো এই যে বিভিন্ন ঘোরা মানে কিন্তু ট্রাভেল স্পেস না, মানে ট্যুরিস্ট স্পেসগুলো না, তার রাস্তা, তার জায়গা, তার মানুষ কি করছে, হ্যাঁ, জাস্ট অবজার্ভ করা এবং দেখা এইটাই হচ্ছে কি আমার একটা নেশা বলা যায়, যে আমার স্থাপত্যের বাইরে যে নেশাটা, এটাই হচ্ছে কি ঘোরা। এলাকার জীবন দর্শনগুলো কেমন, তারা কি করছে, তারা নর্মাল লাইফ কিভাবে দিচ্ছে, ওরা বাড়িটা কিভাবে করলো, ওরা থাকছে কিভাবে, মানুষ কি করছে। শুধু একটা কর্নারে গিয়ে নদীর পাড়ে গিয়ে বসে থাকা, যে লোকগুলো কি করছে, আচ্ছা ওই লোকটা যে বসে আছে ও কি ভাবছে, হ্যাঁ, এই জিনিসগুলো মানে, হ্যাঁ, এবং সারা পৃথিবীর যে কালচারগুলো, তারা কিভাবে থাকছে, তারা কি চিন্তা করছে, তাদের শিল্পগুলো, কোনো কথা বলা না, আমার শুধু দেখা, হ্যাঁ, এই অনুভূতিটা ফিল করা, উপলব্ধি করা। এবং এখানে যখন সোলো ট্রাভেলে একটা মজার বিষয় হচ্ছে কি, যখন আপনি সাথে লোক থাকে তখন কিন্তু আমরা গল্প খুব এনজয় করি, ওটাও খুব এনজয় করি যে সবাই গল্প করছি, হ্যাঁ, কিন্তু ওখানে অনেক কিছু চোখে পড়ে না। আপনি যে বসে আছেন এটা আমার চোখে পড়ছে না, কারণ আমরা নিজেদের গল্পে ব্যস্ত। আচ্ছা দেখলে এটা কি সুন্দর, এনজয় করি ডেফিনেটলি, কিন্তু সোলো ট্রাভেলের ক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু একেবারে নীরব হয়ে যায় চারপাশে, তখন কিন্তু আমরা অনেক বেশি দেখি, অনেক বেশি চিন্তা করি, এটা কেন হলো, কিভাবে হলো। তো ওই স্বাদটা আমি খুব পছন্দ করি। হ্যাঁ, তা আমি চেষ্টা করি যে সুযোগ করে বার করে, এই যে বাইরে আমার এটা যত সময় পরে হবে না, বয়স হলে আমি ঘুরতে পারবো না, তো ওটার জন্য আমি প্রাণান্ত চেষ্টা করি। এই জন্য হয়তো অনেক সময় বকাও খাই যে আপনাকে আপা খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন সেখান থেকে মাথায় আসলো, সেটা হলো যে যখন আপনারা ঘুরতে যান, স্থপতিদের জীবন আসলে জীবন দর্শনটা কিরকম, যখন আমরা কোনো ফল্ট দেখি বা ঘুরতে গেলেও দেখা যায় যে সবকিছু কিন্তু আর্কিটেকচারালি পারফেক্ট একটা মনুমেন্ট না, অনেক সময় দেখা যায় ইউ ওয়েন্ট টু আ হোটেল অ্যান্ড সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে রুমের গোছানোটা পছন্দ হচ্ছে না। এই ভুলগুলো কি স্থপতিদের চোখে বারবার পড়ে, কিংবা এই জিনিসটা কি খুঁতখুঁতে আছে কিনা? হ্যাঁ, আমরা ভীষণ খুঁতখুঁতে, তবে আমরা সবসময় পারফেক্ট জিনিস পছন্দ করি না, কারণ পারফেক্ট জিনিস হচ্ছে যে আপনার ছাপাখানার মতো, ইনপারফেকশনের মধ্যে সৌন্দর্য আছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে, আপনি যখন ঢালাই করতে গেলেন মাঝখানে যে একটা ত্রুটি হলো, অনেক সময় এটাকে আমরা হয়তো সৌন্দর্য করি। তো নির্ভর করে কিসের জন্য সৌন্দর্য জিনিসটা। যদি আমাদের স্থপতি কিন্তু জাস্ট সাজানোর, আমরা স্কাল্পচার ডিজাইন করছি না, আমরা একজনের ব্যবহারের জিনিস ডিজাইন করছি। তো আমরা এফিসিয়েন্সিটা দেখি, যে এটা আসলে এফিসিয়েন্সি করতে পারছি এটা কিনা। খুব সুন্দর হলো কিন্তু আমি আপনাকে আরাম দিতে পারলাম না। ধরেন একটা ঘরের যে রং হবে, হ্যাঁ, বা আপনি মনে করেন একটা আইসিইউর যে কালারটা হবে, হ্যাঁ, সেইটা আপনাকে কিন্তু স্ট্রেস থেকে কমাবে। তো ছোট ছোট জিনিসগুলো আমাদের কাছে কিন্তু ইম্পর্টেন্ট। ছোট ছোট জায়গাগুলো, আপনার ঘরের মধ্যে কতগুলো ধাজ হচ্ছে, এখানে ধুলা পড়ছে কিনা, সো সব মিলে আমরা চিন্তা করি। তারপর আমরা অনেক সময় দেখতে পারি যে হ্যাঁ, আমাদের সঙ্গে হয়তো মিলছে না, তবে সেটা আমরা বলি হয়তো যে এই যে মানুষটা একটা শখ করে তার যে করছে, সেও তো চিন্তা করছে, আমরা চেষ্টা করি সেটাকে অ্যাপ্রিশিয়েট করা। আমি একটু ডিফার করব আপনার সাথে। অ্যাকচুয়ালি আর্কিটেক্টদের সমস্ত ট্যুরই অ্যাকচুয়ালি ক্রিটিসিজম ট্যুর হয়, তাই কি? হ্যাঁ, মানে আমরা কিছু একটা দেখলাম, এবং যদি আপনার সফর সঙ্গী আরেকজন স্থপতি হন তাহলে তো কথাই নেই। তো আমার ক্ষেত্রে, আমার ব্যক্তিগত ক্ষেত্রে যেটা হয় যে আমার বেশিরভাগ সফরই আমার লাইফ পার্টনারের সাথে, আমার হাজব্যান্ডের সাথে হয়েছে, সে নিজেও একজন স্থপতি। তো যেটা দেখা যায় যে প্রথমেই যে কোনো জায়গাতে একটা ক্রিটিসিজম, একমাত্র ন্যাচারাল ওয়ান্ডার ছাড়া, মানে প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া, যাই মানুষ দিয়ে বানানো, প্রথমেই এটা আমাদের একটা বিচার কার্য, এটা মনে হয় যেন একটা দায়িত্ব, মানে আমাদের এটা রন্ধ্রে ঢুকে গেছে যে একটা স্থাপনা দেখলেই আমাদের প্রথমে মনে হবে এটা এভাবে কি ভালো ছিল নাকি এভাবে হলে ভালো হতো, আমার মনে হয় এটা এভাবে হলে ভালো হতো। এই আলোচনাটা কিন্তু শুরু থেকে শুরু হয়ে যায়। এবং মজার ব্যাপার হচ্ছে, এটাকে আমরা বলি ক্রিটিসিজম ঠিকই, কিন্তু এটা আসলে আমাদের মগজের পুষ্টির একটা জায়গা। আমরা খুব এনজয় করি, এবং এটা করেই আমাদের খুব এক ধরনের স্বতঃস্ফূর্ত একটা আনন্দ তৈরি হয়
যে আমরা জানছি আরও বলছি, এমন না কারো দোষ ধরছি বা সেই প্রজেক্ট বা সেই স্পেস এটার কোনো দোষ ধরে কথা বলছি, ব্যাপারটা এমন না। এটা আমাদের জন্য একটা মজার একটা আড্ডার ব্যাপার হয়। তো এই জন্য আমি বলেছিলাম যে শুরুতেই যে আর্কিটেকচার কিন্তু আসলে শুধু কোনো প্রফেশন বা কোনো বিষয় না, এটা কমপ্লিটলি একটা লাইফস্টাইল। আসলে আপনি যখন আর্কিটেক্ট হয়ে যাচ্ছেন আপনার লাইফস্টাইলেই এর পুরো প্র্যাকটিসটা ঢুকে যায়, এখান থেকে বের হওয়া যায় না আসলে। চমৎকার। মৌসুমী আপুর কাছেও এসে জানতে চাই যে ঘুরতে গেলেন এবং প্রকৃতি থেকে ডিজাইন নিয়েছেন, এমন ঘটনা আছে? অবশ্যই আছে। যেরকম কি বলবো, থাইল্যান্ডে যাওয়ার পরে ওখানে কয়েকটা হোটেলেই কয়েকটা ডিজাইন দেখলাম, আপনার বিভিন্ন ওই যে সুভেনির আছে, এই আছে, ওখান থেকে কিন্তু আমি মোবাইলে তুলে নিয়ে মাথার সাথে সাথে একটা ডিজাইন ঢুকে পড়লো যে এটা কিছু একটা করব। এরকম না, অনেক সময় রাস্তাঘাটেও কারোর হয়তো শাড়ির আঁচল বা কারোর কোনো একটা ডিজাইনটা এরকম হয়েছে, এটা তো ভালো, এটা তো এই না যায়, আমি কিন্তু যদি সম্ভব হয় মোবাইলে তুলে ফেলি, আর না হলে পর মাথায় বাসায় এসে কিন্তু একটু চেষ্টা করি যে এই জিনিসটা আপাতত, পরে আবার ভুলে যাব জিনিসটা মাথায় থাকবে না। এটা আমার খুব চমৎকার লাগে যে ক্রিয়েটিভ মাইন্ড সবসময় ইন্সপিরেশন খোঁজে এবং কখনো থামে না, এবং যখনই কোনো দিকে তাকিয়ে আছে, হয়তো গ্রিনের সাথে বেগুনিটা ভালো যাচ্ছে, এটার দিকেই তাকিয়ে থেকে এটা একটা বুদ্ধি মাথায় আসলো, এরকম নানান বুদ্ধি নিয়ে আসলে এটাও কিন্তু ব্যস্ততা। একদম, মানে সবসময় ব্রেইন কাজ করছে, কাজে আছে, কোথায় যাব, কোন প্রোডাক্টটা ভালো, এখানে ওই প্রোডাক্টটা ঠিক আছে, এবার ওখান থেকে এটা মাথার মধ্যে ই হয়। আর শুনবো অবশ্যই, একটা বিরতির সময় হয়ে যাচ্ছে, আড্ডা দিতে দিতে আসলে সময়ের জ্ঞানটা থাকতে চায় না, সেটাই আসলে বেরসিকা লাগে যে একটা বিরতি নিতে হবে। তবে ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। জীবনানন্দ দাশ একটা কথা বললেন, কি বলেছেন সেটা একটু বলি। সেটা হলো যে আমরা যারা ব্যস্ত তারা একদিন থেমে গেলে বুঝবো যে প্রকৃতি হয়তো এতদিন আমাদের জন্যই অপেক্ষা করছিল। তো এই কথাটা আমার খুব চমৎকার লাগে। মাঝে মাঝে যখন আমার মনে হয় যে ব্যস্ততা একেবারে ঘিরে ফেলেছে, তখন একেবারে সবকিছু থেকে ছুটি নিয়ে হুট করে 2 দিন 1 দিনের জন্য হলো প্রকৃতির কাছে আমি চলে যাই, কারণ একেবারে পার্মানেন্টলি ব্যস্ততা ছেড়ে দেওয়ার বদলে যেটা করতে পারি সেটা হলো যে প্রকৃতিকে মাঝে মাঝে সময় দিয়ে দেওয়া, এবং সাথে করে দেখা যায় যে প্রকৃতিকে যদি সময়টা দিয়ে আসা হয় তখন ফিরে এসে আবার ব্যস্ত জীবনে ফেরত আসা যায়, মানে সব কিছুরই একটা ব্যালেন্স থাকে। আমাদের জুমে অনেক বন্ধুরা চলে এসেছেন এবং সেখানে অনেক বন্ধুরা এসে আমাদের সাথে হাসিনা আপু আছেন, নাহিদা নেলি আপু আছেন, সাথে ঝুমু আপু আছেন। ঝুমু আপু, আপনার কাছে আসি। ঝুমুর আপু আমাকে বলেন যে ব্যস্ততায় ভরপুর জীবন কেমন লাগে? ছোট্ট করে বলতে পারবো আজকে, যেহেতু শেষ সময় নিতে পেরেছি। আপু আনমিউট করে বলবেন, আনমিউট করবেন আগে। জি, শুভ সন্ধ্যা সবাইকে। শুভ সন্ধ্যা তোমাকে। আসলে দুঃখের বিষয় আপু, আমি তোমাকে দেখতেই পারতেছি না, নেক্সাস টেলিভিশনে এসে পড়েছে স্ক্রিনে। যাই হোক, তাও আমি একটু কিছু কথা বলি। প্রত্যেকটা মানুষেরই আপু ব্যস্ত থাকে, প্রত্যেকটা মানুষই মনে করো যে সকাল থেকে রাত পর্যন্ত মানুষের কাজ থাকে। যেমন ধরো গৃহিণী বলো, ব্যবসা বাণিজ্য বলো, তারপর শিক্ষার্থীরা বলো, তারা সবাই তো সবার কাজ নিয়েই ব্যস্ত থাকে। তাই এই ব্যস্ততার মধ্যেও আপু নিজেকে সময় দিতে হবে, নিজেকে সবসময় নিজেকে খুঁজে নিতে হবে। যতই ব্যস্ততা থাকুক আপু, যতই ক্লান্ত হই না কেন, আমাদের ব্যস্ততার মধ্যেই নিজেকে খুঁজে নিতে হবে। একদম একদম, অনেক ধন্যবাদ। হাসিনা আপুর কাছে আসতে চাই। হাসিনা আপু, একটু জানতে চাই যে ব্যস্ত থাকেন তারপরেও দেখা যায় যে আপনি কিন্তু আপনার সোশ্যালাইজিং, অন্যান্য লাইফ পুরোটাই মেনটেন করেন, তো এই ব্যালেন্সটা যে আপনি করতে পারেন সেটার জন্য সবাই কি আপনাকে প্রশংসা করে নাকি শুধু আমিই করি? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। নিজের স্ক্রিন আমার মোবাইলের স্ক্রিনে দেখাচ্ছে না, কিন্তু আমি রুমের টিভিতে দেখতেছি। আপনি বলে দেন। ঢাকায় আসছি মেয়ের বাসায়। তো যাই হোক, একটু মজার একটা প্রশ্ন। আমি একটা উদাহরণ দিই তোমাকে। আমি হচ্ছে যখন রান্নাঘরে রান্না করি না, মোবাইলে গান শুনি আর রান্না করি। তো আমার পাশের বাসার ভাবি একদিন আমাকে হচ্ছে অফিসে যাওয়ার সময় যখন দরজাটা খুলছি দেখা হয়েছে, পাশাপাশি আমি তখন ভাড়া বাসায় থাকি। তো বলতেছে, ভাবি একটা কথা বলেন তো, আপনি গান শোনার সময় কিভাবে পান? আমি বলতেছি, শোনার সময় না তো, আমি রান্না করি গান শুনি, যখন কাপড় ইস্ত্রি করি গান শুনি, কাজ করার সময় যখন রুম টুম ঝাড়ু দিই মোবাইলে গানটা ছেড়ে দিয়ে কাজ করি। ওরা বলতেছি এনার্জি আছে। আমি এনার্জি থাকে না, এনার্জি করে নিতে হয়। এটাও একটা আনন্দ, ভালো লাগার বিষয়। এটা খুবই চমৎকার। এই যে মানুষ কমপ্লেইন করে যে আমার নিজের জন্য সময় পাচ্ছি না, কিন্তু আসলে ওই যে খুঁজে নিতে হয়, নিজেকে নিজের সময় বানিয়ে দিতে হয়। নাহিদা আপু, আপনার কাছে আসি। আপনার কাছে আজকের বিষয়ে কিছু শুনি। নাহিদা, নেলি আপু,
আনমিউট করে বলবেন, আনমিউট করতে হবে। জি আনমিউট জি সবাইকে আজকে কিন্তু দেখতেই পাচ্ছি না তোমাকে। হ্যাঁ তাও বলে দেন। এত ব্যস্ততার মধ্যে কিন্তু আমরা সময় করে নিতে হয়, প্রতিদিন আমরা ব্যস্ত থাকি। আর ইদানিং তো আগে যেমন ছোট থাকতে মেয়েরা ছোট থাকতে ব্যস্ত ছিলাম এদের নিয়ে, পড়াশোনা লেখাপড়া ওদেরকে নিয়ে, এখন তো বড় হয়ে যাচ্ছে যেহেতু এখন আমাদের ব্যস্ততা একটু কমে গেছে, তারপর আমরা ব্যস্ত থাকি নিজের সংসারে কাজ কর্মে, এইভাবেই জীবন চলে যায় আসলে। বাহ চমৎকার, খুব ভালো লাগলো। যে কথাগুলো বলে শুরু করছিলাম যে ঘুরতে যেতে আমাদের খুব ভালো লাগে, এবং আপুরা বলছিলেন যে আপুরা আসলে ঘুরতে গেলে নানান রকম ভাবে আসলে এনজয় করেন, কিন্তু ঘুরতে যাওয়ার টপিক থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা আমি জানতে চাই যে আপু স্থপতি হিসেবে অলরেডি ইউ হ্যাভ অ্যাচিভড আ সার্টেন গোলস, কিন্তু তারপরেও কি আরো কোনো প্ল্যান থাকে কিনা জীবনে? কখনো কি ওই স্যাটিসফ্যাকশন বা আর্কিটেকচারাল স্যাটিসফ্যাকশনটা এখনো এসেছে জীবনে? এটা আমি সবসময় বলি, আর্কিটেকচার এত ভার্স্ট একটা সেক্টর, এটা স্যাটিসফাইড আমার মনে হয় হওয়ার খুব কম আর্কিটেক্ট হয়তো তারা বলতে পারেন যে আমি স্যাটিসফাইড আমার এই প্রজেক্ট নিয়ে। কখনোই আসলে স্যাটিসফ্যাকশন আসে না, মানে এটা নিয়ে আসলে যে একটা তৃপ্ততা আমি বলবো যে এটা করেছে আমার একদম এই প্রজেক্টটা আমার খুব পছন্দের এবং সব এখানে আমি অ্যাচিভ করতে পেরেছি বা আমার যা ইচ্ছা ছিল এটা পুরোটাই এখানে হয়েছে, এটা হয় না। আর্কিটেক্টদের স্যাটিসফ্যাকশনটা আসে না আসলে, কারণ সৃষ্টির তো শেষ নাই, সৃষ্টিশীলতার শেষ নাই, অবজারভেশনের শেষ নাই, ডিটেইলিংয়ের শেষ নাই। তো ওই জন্য তবে আমাদের এটা হয় যে একটা জায়গাতে কাজ থামাতে হয়, কারণ সময় একটা ব্যাপার, আর যার জন্য কাজ তাকে তো ব্যবহারও করতে দিতে হবে। আমি খালি সারা জীবন বানিয়ে গেলে ওই ফিনিশিং টাচ দিতে দিতে দেখা যাবে ডেলিভারি করা হবে না, কখনো শেষ হবে না। এই জন্য আমাদের দেখা যায় যে লিমিটেশনস থাকে, কিন্তু ওই একটা অপ্রাপ্তি থেকেই যায়, একটা মন খারাপ থেকেই যায়। একদম। আমি মৌসুমী আপুর কাছে এসে শুনতে চাই যে ভবিষ্যতে আর কি কি করার ইচ্ছা আছে? ভবিষ্যতে পার্সোনাল লাইফে তো মেয়েটাকে বড় করা, ঠিকমতো লেখাপড়া যাতে করতে পারে, সমাপ্ত করতে পারে, তার জীবনটা গুছিয়ে নিতে পারে, সেটা তো আছে। আর কর্মক্ষেত্র বা আমি যে সেক্টরে আছি সেই সেক্টরে সবারই একটা স্বপ্ন থাকে যে না নিজস্ব একটা কোনো কিছু করা বা ব্র্যান্ড দাঁড় করানো। ব্র্যান্ড পর্যন্ত অত চিন্তা বাঁচবো কিনা তাও জানি না, তবে এটুকুই ইচ্ছা আছে যে একটা আমি যেহেতু এখন টোটালি বাচ্চার কারণে কোনো শোরুম বা কোনো কিছু দেওয়ার মতন আসলে পরিকল্পনা নাই, কারণ ওখানেও তো সময় দিতে হবে, চাকরি করার মতো নেই। তার সেই কারণে বাচ্চাটা আরেকটু বড় হওয়ার পরে শোরুম বা এরকম। ধন্যবাদ আপু। আমি আসি শামীম আপুর কাছে। শামীম আপু ফিউচার নিয়ে 2 লাইন শুনে। যেটা হচ্ছে যে আমার মেয়ে মোটামুটি বড় হয়ে গেছে, আব্বা একটু অসুস্থ, তা এই আমার যে জীবনের পরিকল্পনা সেটা হচ্ছে যে আমি আরও ট্রাভেল করবো, মানে সারা পৃথিবীতে ট্রাভেল করব। এবং আমার পেশাটা যেটা একটু সুবিধা আছে, আমি দেখেছি যে আমি স্কটল্যান্ডে বসেও আমি ট্রেনে বসেও কাজ করছি, ঢাকায় বসে কাজ হচ্ছে। হ্যাঁ, তো আমার ইচ্ছা যে আমার এটাকেই আমি জীবনটাকে ওভাবে নিয়ে আসা যে আমি এখানে সারা পৃথিবী দেখবো, ঘুরবো, এবং তার সঙ্গে কাজটা আমাকে নিজেকে কাজ চলার জন্য, যেটার উপর নিজের উপর কারোর উপর নির্ভরশীল যাতে না হয়, সেই জন্য আমরা ওই কাজটা করব। তার সাথে সাথে আমরা অলরেডি একটা সংযোগ হয়ে গেছি যে আমাদের কমিউনিটির জন্য করা, যেটা আমাদের ইনস্টিটিউটের মাধ্যমে আমরা করতে পারি। তো ওইটার সঙ্গে আমরা যুক্ত থাকার চিন্তা ভাবনা আছে যে আমরা সম্মিলিতভাবে যে সব স্থপতি মিলে, সেটা হতে পারে যারা দুস্থ তাদের জন্য 100 হোম, বন্যা থেকে আরম্ভ করে আমরা যেমন ওই সোশ্যাল কাজগুলোর সঙ্গে জড়িত, তো ওই কাজগুলো আমরা করতে পারি। তো আমাদের সেই ধরনের ইচ্ছা, বাকিটা এখন আমাদের আল্লাহর ইচ্ছা। না একটা নেক উদ্দেশ্য, এবং সেটা অবশ্যই দেখা যাবে যে সম্পন্ন হবে, এবং দরকার হলে আমরা সবাই মিলে একটা কমিউনিটি তৈরি করে সবাই মিলে কাজ করব। এবং আমরা অনেক অনেক শুভকামনা জানাতে চাই, 3 জনকে অনেক ধন্যবাদ জানাতে চাই এই যে এসে আমার আড্ডা মহলটা আলোকিত করে দিলেন। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ নেক্সাস লেডিস ক্লাবের সহ নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। বন্ধুরা, আজ আমরা আড্ডা দিলাম ব্যস্ততায় ভরপুর এই বিষয়টা নিয়ে। তবে ব্যস্ততা আসলে যাতে জীবনে থাকে, ব্যস্ততা যাতে জীবন থেকে কখনোই আনহেলদি ভাবে সরে না যায়, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই।